স্যার প্লান্ট হলো উৎপাদনের যে মানে একক ইউনিট এই টাইপ একটা, আর ফার্ম হলো ইউনিটের সমষ্টি। আর শিল্প স্যার কতগুলো ফার্ম মিলে স্যার গঠিত হয় সব শিল্প। ইউনিট আর মানে ফার্মকে একত্রিত ভাবে শিল্প বলা হয়। না, ইউনিট আর ফার্ম না। তোমার জাস্ট প্রাথমিক কনসেপ্ট তুমি দিছো, কিন্তু এর মধ্যে অনেক অনেক কি আছে। প্লান্ট হচ্ছে, খেয়াল করো, আমি প্লান্ট হচ্ছে উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ একটা ইউনিট, যেখান থেকে উৎপাদন একদম একটা প্রোডাক্ট উৎপাদিত হয়ে আসবে, সেরকম স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিট হচ্ছে প্লান্ট। প্লান্ট তো স্বাভাবিক, একটা প্লান্ট একজনের অধীনে থাকে বা একই ব্যবস্থাপনায় প্লান্ট থাকে। এরপর দেখো, যেমন একদম তার পাটের লুম, পাট, আবার ওই বস্ত্রকলের তাঁত, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লান্ট যেখান থেকে একটা বস্ত্র প্রোডাক্ট হয় বা বস্ত্র তৈরি করা যায়। এরপর কতগুলো প্লান্ট মিলে হয় তোমার ফার্ম। ফার্ম হচ্ছে একই ব্যবস্থাপনায়, যেমন একটা পাট কল। আরো যদি আমি এইভাবে বলি, যেমন ধরো এটা যদি মিষ্টি দিয়ে বর্ণনা দেই, ধরো তোমাদের এই বরিশালের ভালো মিষ্টি কি, অর্থাৎ আমি ধরলাম বরিশাল শহরে বনফুল, বনফুল মিষ্টান্ন ভান্ডার আছে। যদি এই বনফুলের তোমার 5টা শোরুম থাকে, অর্থাৎ 5টা শোরুম বলতে 5 জায়গায় এই বনফুল মিষ্টি উৎপাদিত হয়, তাহলে এই 5টা হচ্ছে এক একটা প্লান্ট, যেখান থেকে মিষ্টি মিষ্টি তৈরি করা হয়, ঠিক আছে। আর বনফুল হচ্ছে একটা ফার্ম। বনফুল শুধু আমি বরিশাল না, সারা বাংলাদেশেই যদি আমি বলি, সারা বাংলাদেশে যে বনফুলের প্রত্যেকটা ইউনিটে যে বনফুলের মিষ্টিগুলো উৎপাদন হয়, প্রত্যেকটা হচ্ছে তোমার এক একটা প্লান্ট, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ, সেখান থেকে মিষ্টি তৈরি হবে, মিষ্টি উৎপন্ন। গৌর নদী মিষ্টান্ন ভান্ডার, এসব গরু নদীর মিষ্টান্ন ভান্ডার কিন্তু সব এক জায়গায় দেওয়া হয় না, ওইখানে উৎপাদন হয়। নাম দেয় গরু নদীর, যে ইটা নেয়, তাদের রেসিপিটা নেয় বা তাদের নেয় বা বনফুল মিষ্টান্ন ভান্ডার। আর এই গরু নদী মিষ্টান্ন ভান্ডার বা বনফুল মিষ্টান্ন ভান্ডার, এটা হচ্ছে একটা ফার্ম। এরপর দেখো, একই ব্যবস্থাপনা, অর্থাৎ একজন এই গৌর নদীর যদি বনফুলের একজন মালিক আছে, সেই মালিক এইখানে একটা ফার্ম দিছে, এখানে একটা শোরুম দিছে, এখানে একটা দোকান দিছে, এখানে একটা দোকান দিছে, এখানে একটা দোকান দিছে। তাহলে একই ব্যবস্থাপনায় কোন পণ্য উৎপাদনের কতগুলো স্বয়ংসম্পূর্ণ প্লান্ট মিলে, বা স্বয়ংসম্পূর্ণ, আসলে প্লান্ট বলতেই স্বয়ংসম্পূর্ণ বুঝাবে, যে কতগুলো প্লান্ট নিয়ে গঠিত হয় একটা ফার্ম, সেটা কিন্তু একই ব্যবস্থাপনায়, অর্থাৎ একই মালিক, একজন মালিক হবে বা একটা গোষ্ঠী মালিক হবে। এরপর এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেমন যদি আমরা যদি আরো যাই, সরি, হ্যাঁ ফেরদৌস, হ্যাঁ ফেরদৌস, হ্যাঁ বল। না কিন্তু আমি আর শুনি নাই, বলার পরে হ্যাঁ হ্যাঁ লাগবে। আচ্ছা তুমি করতেছো, তারপর আমি শিডিউল করে বলে আবার শুনতে গেছে, ও আছে আমার পাশে, কিন্তু ওর কোনো নাই আসতে যাবে। হ্যাঁ বলুন দাদা। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। হ্যালো, তোরা কি কেউ ইংলিশ পড়ো কোথাও? পড়ি। কোথায় পড়ো? সুলাইমান স্যারের কাছে। সুলাইমান স্যারের কাছে। অনলাইনে পড়ো নাকি অনলাইনে নাকি অফলাইনে? অনলাইনে, অনলাইনে পড়ি। স্যার কি নিউ স্টুডেন্ট নেবে জানো? ফোন করে দেখো, নিতে পারো। ফোন নাম্বারটা একটু দেবা? আচ্ছা আমি দিয়ে দেবো না। আচ্ছা।
তুই কি আজকে যাবি? বললাম তাহলে টেবিলের কথা তো না তাহলে টেবিল আছে টেবিলে ক্যান্সেল করার কোনো ই নাই না হলে পাওয়া যাবে আচ্ছা যেটা বলতেছিলাম শুনতেছো না কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আবার নাইকে যেটা বলতেছিলাম তাহলে ওই পাঁচটা অর্থাৎ প্ল্যান্ট হচ্ছে মানে ফার্ম হচ্ছে একই ব্যবস্থাপনায় বিভিন্ন প্ল্যান্ট নিয়ে গঠিত হচ্ছে ফার্ম। আর কতগুলো সমজাতীয়, আমি বারবার হাইলাইট করতেছি সমজাতীয় কথাটা লাগবেই উল্লেখ করা। শিল্পের সংজ্ঞার মধ্যে সমজাতীয় পণ্য উৎপাদনকারী কতগুলো ফার্ম মিলে হয় শিল্প। আবার খেয়াল করো, সমজাতীয় পণ্য উৎপাদনকারী, সমজাতীয় মানে কি একই পণ্য উৎপাদনকারী কতগুলো ফার্ম মিলে হবে তোমার শিল্প। কিন্তু ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদনকারী ফার্ম মিলে শিল্প হবে না। যেমন সহজ উদাহরণ এই যে বাংলাদেশের পোশাক শিল্প বা কাপড় শিল্প, আমি যেটা পড়ছি সেটা হচ্ছে মনসুন রেইনের তৈরি পোশাক শিল্প। যদি বলি মনসুন রেইন, কোনো ক্যাটসাই আছে, তারপর তোমার আরো ধরো দর্জি বাড়ি নানা ধরনের এরকমই আছে। আবার কাপড় শিল্পের কথা, পোশাক শিল্পের কথা যদি বলি তাহলে বেস্টেক তোমার, তারপর পাকিজা তোমরা যেগুলো পড়ো, তারপর আরো এরকম আছে না বনরূপা, এইগুলো মিলে শতরূপা, এইগুলো মিলিয়ে যেটা আছে সমস্ত পোশাক তৈরির কারখানা মিলে বা পোশাক তৈরির ফার্ম গুলো মিলে হবে পোশাক শিল্প। ঠিক আছে? তাই এখানে সমজাতীয় শব্দটা যদি ইউজ না করো তাহলে শিল্পের সংজ্ঞা হবেই না। তো শিল্পের মধ্যে মাস্ট হচ্ছে তোমার সমজাতীয় কথাটা উল্লেখ করতেই হবে। ঠিক আছে? কথাটা বোঝা স্যার। গেছে? এখন দেখো আরো একটা জিনিস হচ্ছে, তাহলে দেখো যারা বেস্টেক্স উৎপাদন করে অর্থাৎ কাপড় পাকিজা, বেস্টেক, বনরূপা, শতরূপা যাই বলি আমি কেন, এরা কিন্তু আবার আলাদা আলাদা ব্যবস্থাপনা। তাহলে দেখো আলাদা আলাদা ব্যবস্থাপনায় একই পণ্য উৎপাদনকারী কতগুলো ফার্ম মিলে হয় শিল্প। তাহলে শিল্প হচ্ছে বড় ধারণা, শিল্পের চেয়ে ছোট হচ্ছে কি ফার্ম, ফার্মের চেয়ে ছোট হচ্ছে তোমার প্ল্যান্ট। এখন বলো কি বলবে? স্যার প্ল্যানটা একটু আরেকবার বলবেন? প্ল্যান্ট হচ্ছে স্বয়ংসম্পূর্ণ কোন পণ্য উৎপাদনকারী স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিট হচ্ছে প্ল্যান্ট। যেটা বলছিলাম আমি তোমার এই যে বনরূপ বা এই যে উদাহরণে বলছিলাম মিষ্টি, কি ধরো তোমার ওই কোন উদাহরণ বলছিলাম বনফুল। এই বরিশাল শহরে 5টা বনফুলের শোরুম আছে, অর্থাৎ যেখানে এই বনফুল মিষ্টি বিক্রি করা হয় বা মিষ্টি উৎপাদন করা হয়, কিন্তু সবগুলোর মালিক আবার একজনে। তাহলে একই ব্যবস্থাপনায় এই পণ্য উৎপাদনকারী এটা একই ব্যবস্থাপনা, এটা বলাটাও জরুরি না। কোন পণ্য উৎপাদনকারী একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট, অর্থাৎ যেখান থেকে পণ্য প্রোডাক্ট হবে, উৎপাদিত হবে, সেটাই হচ্ছে প্ল্যান্ট। আর একই ব্যবস্থাপনায় কতগুলো ওই একই পণ্য উৎপাদনকারী, এখানে একই পণ্য নাও উল্লেখ করলেও সমস্যা নাই, যে কোন একই ব্যবস্থাপনায় কোন পণ্য উৎপাদনকারী বিভিন্ন প্ল্যান্ট নিয়ে হয় ফার্ম, আর সমজাতীয় পণ্য উৎপাদনকারী বিভিন্ন ফার্ম নিয়ে হয় প্ল্যান্ট। হ্যাঁ স্যার আপনার কথা কেটে কেটে আসে। আচ্ছা 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 সিঙ্গেল কেবিন কনফার্ম করতেছি, একটু ওয়েট করো, আমি একটা ফোন আসছে তো এই জন্য কথা কেটে আসে। শোনা যাচ্ছে না। 1 মিনিট ওয়েট করো, ফোন আসছে তো এই জন্য কথা শোনা যায় না। আরে কি ঝামেলা করছি খালি। হ্যাঁ বেদোস, আমি নজরুল। হ্যাঁ একটা সিঙ্গেল কেবিন কনফার্ম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কথা শোনা যায়? কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, এই যে ফোনে ঝামেলা করতেছে আজকে, ফোন আইতেছে বারবার, একটা অবশ্য জরুরি কাজে আসতেছে। তাহলে দেখো, এখন তোমরা একটা কাজ করো, তোমরা এই যে শিল্পর ফার্ম আমার প্ল্যান্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা মোটামুটি? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা দেখো শিল্প আর প্ল্যান্টের বৈশিষ্ট্য, ওই যে একটা আছে, ওই যে একটু পড়ো, শিল্প আর প্ল্যান্টের বৈশিষ্ট্যটা পড়ো নিজে, এবং পরে যে পার্থক্য আছে পার্থক্যটা তোমরা পড়ো, ঠিক আছে? আমি কিন্তু মৌমিতা, নিশাদ, আরবি এদেরকে জিজ্ঞেস করবো, এই তিনজনের নাম আমি কিন্তু বলে দিলাম আগে। আর মানে প্রতিচিনি মন্ডলেরও জিজ্ঞাবো, এক একটা পয়েন্ট ধরে কোন পয়েন্ট কি আছে ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আর বাকিদের তো জিজ্ঞেস করতেই পারি যে কোনো সময়। স্যার ফার্মার শিল্প পড়তে বলছে না? আমার শিল্পের পার্থক্য। পড়তে বলছি ফার্ম এবং শিল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ একদম ফার্ম এবং শিল্পের ধারণা থেকেই, অর্থাৎ পার্ট 9 আবার আরো একবার দেখো আমার বুঝাবার পরে, যেই পয়েন্টগুলো বুঝবে না সেই পয়েন্টগুলো নিয়ে আবার আমি কথা বলবো। স্যার আপনি কি বৈশিষ্ট্য পড়তে বলছেন না পার্থক্য? আমি বৈশিষ্ট্য পড়তে বলছি, পার্থক্য পড়তে বলছি, দুটোই পড়তে বলছি। এবং প্রশ্ন রেডি করবা, যার যার প্রশ্ন আছে প্রশ্ন রেডি করবা। তোমাদেরকে আমি দিয়েছিলাম মনে হয় যে কতগুলো প্রশ্ন রেডি করতে বলছিলাম, তোমরা সেটা করো নাই বাড়ির কাজ। না স্যার, কোনো প্রশ্ন রেডি করার কথা ছিল না। ও তাহলে অন্যদের বলছিলাম। এখন কমপক্ষে 3টা প্রশ্ন করবা প্রতিজন, যেটা বুঝি নাই সেটা বুঝি নাই, কারণ না বোঝার অনেক জিনিস আছে এখানে। পড়া হয়েছে? জি স্যার, হয়েছে। আচ্ছা, আরবি বলো, প্রশ্ন করো। স্যার আমি প্ল্যানটা না ওরকম অত ভালো করে বুঝিনি। প্ল্যান্ট এই মানে বলো, উৎপাদনের অত কিছু যদি না বুঝো, সহজ কথা, উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিট হচ্ছে প্ল্যান্ট, যেখানে স্যার আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়াও ওটা আগে কই। উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিট হচ্ছে প্ল্যান্ট। এই যে তুমি এটা দিয়ে বোঝো নাই যে যেখানে যে ওই মানে ইসের কি বলে, এই যে মিষ্টি দিয়ে যে বুঝাইলাম, বনফুলে একটা মিষ্টির একটা দোকান আছে, সেখানে বনফুলের মিষ্টি উৎপাদিত হয়, অর্থাৎ আমি হচ্ছে বনফুলের মালিক। আমি তো না, ধরো সামর, আমি ধরো একটা ওই কার নাম দিল, ধরলাম আমার ছেলের নামে একটা এই তোমার আসান মিষ্টান্ন ভান্ডার আমি খুললাম, এর আমি এই শহরে আমি 5টা দোকান দিলাম, ঠিক আছে? ওই 5টা হচ্ছে এক একটা হচ্ছে ইউনিট, মালিক আমি একাই। তাহলে আমার যে এই যে নামটা, এই ব্র্যান্ডটা হচ্ছে ফার্ম, ঠিক আছে? এই ব্র্যান্ডটা হচ্ছে ফার্ম, যেমন আসান মিষ্টান্ন ভান্ডার, এটা হচ্ছে ফার্ম। আর এই ফার্মের যে কয়টা আলাদা আলাদা বিক্রয় কেন্দ্র আছে বা আলাদা আলাদা প্রোডাকশন উৎপাদন কেন্দ্র আছে, তাহলে এইগুলো হচ্ছে প্ল্যান্ট। অর্থাৎ প্ল্যান্ট হচ্ছে উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ ইউনিট, অর্থাৎ যেখানে তারা মিষ্টি বানাবে, মিষ্টি করবে, বিক্রির উপযোগী করবে, তারা ওই কাঁচামাল টাচামাল সবকিছু সংগ্রহ করবে, তারা এই মিষ্টি বানাবে। ওইটা যে ওই যে ঘরটা যে বানাচ্ছে ওইটাই হচ্ছে প্ল্যান্ট। আচ্ছা, এরপরে
আর কি আরো আরেকটা প্রশ্ন বলো। স্যার ওই ফার্মের বৈশিষ্ট্য ভিতরে আছে যে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ দাম স্থির থাকে। এইটা বুঝিনি। তার মানে তুমি ক্লাস ফাঁকি দিছো। ওর এই প্রশ্নের উত্তর কে দিতে পারবা? পূর্ণ প্রতিযোগিতার একটি ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে তোমাদের মধ্যে থেকে? স্যার আমি পারবো। হ্যাঁ বলো তো। কই কথা কেন পূর্ণ এখন বলো। প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এখন একটি ফার্মের আয়তন খুবই ক্ষুদ্র, সুতরাং ফার্মটি দামকে প্রভাবিত করতে পারবে না। এর জন্য মানে দামটা স্থির থাকে, আর দাম স্থির থাকে আর চাহিদা একটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। কথা একদম সম্পূর্ণ ঠিক আছে, হয়েছে। একদম যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝাই দেই, তাহলে এই ধরো আমরা এগুলো পড়ছি, এটা ক্লাস করে নাই, এটা হচ্ছে 1 2 3 4 5। এখন এই ক্ষেত্রে এই যে পি সব ক্ষেত্রে 10 10 10, কারণ পূর্ণ প্রতিযোগিতা বাজারে সব ক্ষেত্রে 10 10। তাহলে ইয়ারই আসলে চাহিদা রেখা। তাহলে টিআর কত হয়? টিআর হয় কত আগে, সরি, টিআর হয় এই 10 20 30 40 50। তাহলে ইয়ার কত? ইয়ার হচ্ছে এই 10 10 10 10 10। তাহলে ইয়ার যদি আমি আঁকি তাহলে কেমন হয়? এরকম একটা রেখা হয় না? এই ইয়ারই হচ্ছে ইয়ার পূর্ণ প্রতিযোগিতা হোক আর একচাটিয়া হোক, এই ইয়ারই হচ্ছে আসলে চাহিদা রেখা বলে। ইয়ার কি চাহিদা রেখা বলা হয়। ক্লিয়ার? এটা ভূমি অক্ষের সমান্তরাল হয় না? 10 10 যদি আমি আঁকি, এটা তো আমরা দেখাইছি, এটা আমরা আয়ের মধ্যেও দেখাচ্ছি, এই বাজারে সব এটাকে আমরা কয়েক দফায় দেখাইছি। আচ্ছা এরপর মৌমিতা বলো, প্রশ্ন করো। স্যার আমি বলতে চাইছি এই যে প্ল্যান্টটা, এটা কি স্যার মানে ফার্মের, ধরেন একটা ফার্মের কি বিভিন্ন শাখা প্রশাখা গুলাকে কি প্ল্যান্ট বলা হয়? মানে না না, যেমন শাখা পোশাখা তুমি এটা বল, শাখা পোশাখা বলতে কিছু নাই, যে কতগুলো প্ল্যান্ট মিলে হবে ফার্ম। অনেকগুলো প্ল্যান্টের সমষ্টি হচ্ছে একটা ফার্ম, ঠিক আছে? অনেকগুলো প্ল্যান্টের সমষ্টি। এই শাখা পোশাখা ওরকম তুমি বলতে পারো যে অনেকগুলো এটার বা এরকম যদি শাখা পোশাখা বলা যায়, যেমন হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল হচ্ছে প্ল্যান্ট, এই 5টা আঙ্গুল মিলে হচ্ছে হাত হচ্ছে ধরো ফার্ম, ঠিক আছে? জি স্যার বুঝছি। এর মধ্যে আচ্ছা এরপর আর কি প্রশ্ন? মৌমিতা। স্যার আমার প্রশ্ন ওই যে একটু আগে করলো না যে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের চাহিদা ভূমি অক্ষের সমান্তরাল, আপনি এই তো একটা দুটো বলেই প্রশ্ন দিছেন। লইয়ে তো, একটা দুটো প্রশ্ন লইয়ে হয় না, এখানে অনেকগুলো প্রশ্ন তোমার থাকার কথা, তোমার এক ডজন প্রশ্ন থাকার কথা। স্যার ফার্ম ক্ষুদ্র আঙ্গিকে বিশ্লেষিত হয়, এটা মানে ক্ষুদ্র আঙ্গিকে পরিচালিত হয়। ছোট দেখে ছোট হয়, এর উৎপাদন ছোট, এর আয়তন ছোট, সবকিছুই মিলে ছোট। স্যার এমনি ফার্ম কি আমাদের কোনো নির্দিষ্টতা আছে যে এতটুকুর ভিতর থাকবে? এটা মানে এটা কেমন না 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 বুঝাইছে? না যেমন প্লান্ট হলো এক একটা না না, ফার্ম কখনো কোনো ফার্ম বড় হইতে পারে, কোনো ফার্ম ছোট হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু ফার্ম হচ্ছে এটা যদি এই যে তুলনা হচ্ছে ফার্মের পরিধি সীমিত। ফার্ম হচ্ছে শিল্পের তুলনায় সীমিত, শিল্পের উৎপাদনের সময় কম, কারণ অনেকগুলো ফার্ম মিলে শিল্প হয়, তাহলে শিল্পের প্রোডাকশন অনেক বেশি, উৎপাদন অনেক বেশি, ফার্মের উৎপাদন কম, সেইটি তুলনামূলকভাবে বলছে। আবার কোনো ফার্ম ছোট ফার্ম হইতে পারে, কোনো ফার্ম বড় ফার্ম হইতে পারে, এটা হচ্ছে শিল্পের তুলনায়। আর প্রশ্ন? মৌমিতা আরো প্রশ্ন করো। স্যার ফার্মে বলো, একজন বলো, এমন কয় না একজন, মৌমিতাই বলো। ও বলুক স্যার। হ্যাঁ মৌমিতা বলো। তুই বলো। স্যার হুম, ধর এই যে এখানে যে লেখা যে ফার্মের বৈশিষ্ট্যতে যে দামের উপর প্রভাব নেই, তাই দাম গ্রহীতা হিসেবে কাজ করে, এখানে কি স্যার ফার্মের যে দামটা ওইটা কি শিল্প নির্ধারণ করে দেয়? গুড, এই যে একটু বুঝছো, শিল্পে নির্ধারিত হয় সেম দামটা, কোশ্চেন। দামটা হচ্ছে শিল্পে নির্ধারিত হয়। অর্থাৎ সহজ জিনিস, এই যে এখানে বিক্রেতা কারা? বিক্রেতা হচ্ছে ফার্ম, অনেকগুলো ফার্ম থাকে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতায় অনেকগুলো ফার্ম থাকে, সমস্ত ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা এবং বাজারে ক্রেতাদের উৎপাদিত পণ্যের যোগান
আর বাজারে ক্রেতাদের চাহিদা, এই দুইটা মিলে এই যে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায় দাম নির্ধারিত হয়। এই দাম কি করে একটা ফার্ম প্রভাবিত করতে পারে না, কারণ একটা ফার্ম যোগানকে প্রভাবিত খুব সামান্য অংশ প্রভাবিত করতে পারে। তার মানে সে ওই দামের উপরে খুব কম পরিমাণে এই দাম যদি পরিবর্তন করতে হয়, তাহলে কি করতে হবে? হয় চাহিদাকে কমাতে হবে বা বাড়াতে হবে, অথবা যোগান কমাতে হবে বা বাড়াতে হবে। এইটা যদি বাড়াতে বাড়ে হবে, জি স্যার। তাহলে দাম বাড়বে, এইটা যদি কমে দাম কমবে, এইটা যদি এরকম কমে তাহলে দাম কমবে, এটা যদি বাড়ে তাহলে দাম বাড়বে। অর্থাৎ চাহিদা যোগান বাড়ানো কমানোর মাধ্যমে এই দামকে স্থানান্তর বা বাড়ানো কমানো যাবে। কিন্তু জি স্যার। ফার্ম যেহেতু উৎপাদনের শিল্প হচ্ছে ব্যাপক উৎপাদন নেওয়া হয়, আর ফার্ম ওই তুলনায় স্বল্প উৎপাদন, সুতরাং কোনো ফার্মের ওইরকম একক কোনো ক্ষমতা থাকে না সে যোগানকে প্রভাবিত করে দামকে কমাবে। আর কোন বিক্রেতার ওইরকম ক্ষমতা থাকে না যে মানে চাহিদাকে প্রভাবিত করে দামকে পরিবর্তন করবে। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন ছিল। আর এইবার নিশাদ বলো তো, ও না মানে পুঁথিছে একটা প্রশ্ন করতে চাইছিলা, কি প্রশ্ন? স্যার 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 আমি যে কোশ্চেনটা করতে চাইছিলাম ওইটাই ও করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার নিশাদ একটু বলো। তোমরা কি স্যার বলো। নিশাদ, এখানে পূর্ণ প্রতিযোগিতার ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কেন হয়? আচ্ছা এটা তোমার কি প্রশ্ন করলে কেন পার্থক্য হয়? আচ্ছা তার আগে আমাকে বলো, এইটা প্রশ্নের আগে একটা প্রশ্ন আসার কথা ছিল, সেটা হয়তো কেউ এর মধ্যে করতো, যে একচাটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য নাই, এই কথা বইতে বলা আছে। এইটার উত্তর কি তুমি বলো তো নিশাদ? স্যার আমি ওই ক্লাসগুলো করি নাই। আরে সহজ, চেষ্টা করো, যা পাবা তাই হইবে। ক্লাস করো নাই এই জায়গাটা, তোমার এই তুমি এই এর মতো কুটুম পক্ষীর মতো একদিন আও একদিন আও না, এই না স্যার প্রতিদিনই আসি, কিন্তু স্যার ওই এগুলা নিয়ে অনেক কথা হয়েছে, একচাটিয়া বাজার নিয়ে কথা হয়েছে, বাজারের মধ্যে কয়েক দফায় বলছি যে একচাটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? তুমি যা কবা তাই হইবে, কও, সাহস করে ফেলি কও। আমি তোমার অভয় দিলাম, বলো। আচ্ছা অন্য কেউ একজন বলো তো, একচাটিয়া প্রতিযোগিতা মানে একচাটিয়া বাজারে বলবো। ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য নাই কেন? স্যার এ বাজারে স্যার, মানে কয়েকটি একচেটিয়া ফার্মে বাজার তো শিল্পের অস্তিত্ব হয়, বিকল্পহীন। যেহেতু মানে এ বাজারে একক ফার্মের বাজার, সেহেতু মানে বাজারে ফার্ম ও শিল্প একই থাকে। অর্থাৎ ও প্রথম দিক দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ণ এই সেই একচাটিয়া বাজার হচ্ছে একটা যে পণ্য উৎপাদন করে ওই পণ্যের বিকল্প কোনো পণ্য নাই, অর্থাৎ ওই একটা ফার্মই ওই পণ্য উৎপাদন করে আর কেউ এই পণ্য উৎপাদন করে, সুতরাং একটা পণ্যের ফার্মই হচ্ছে ওই ফার্মটা নিয়েই একটা শিল্প। অর্থাৎ এই ক্ষেত্রে বাজারে যা শিল্প তাই ফার্ম। ঠিক আছে, অর্থাৎ একটা ফার্ম থাকে, ওই ফার্মটাই শিল্প। ঠিক আছে, এই কারণে একচাটিয়া বাজারে ফার্ম আর শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, যাহা ফার্ম তাহাই শিল্প। কারণ কি, একটা প্রোডাকশন। যেমন আমি ধরি, তোমাকে কি উদাহরণ দিয়ে বলবো, বাংলাদেশে আসলে পারফেক্ট কম্পিটিশন বা বাজার মানে একচাটিয়া বাজারের উদাহরণ নাই। তারপর আমরা যদি বলতাম যে গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের কথা, এটাকে ধরো অন্য কোনো বিদ্যুৎ নাই, তাহলে পল্লী বিদ্যুৎ বাংলাদেশের রেলওয়ে, খেয়াল করো, বাংলাদেশের রেলওয়ে অর্থ কি? এই যে রেল এই যে বাংলাদেশ রেল, এই একাই রেল উৎপাদন করে, কোনো প্রাইভেট রেল নাই, কোনো কিছু রেল নাই, তাহলে এটা হচ্ছে তোমার একচাটিয়া। অর্থাৎ এই যে একটা কোম্পানি বাংলাদেশ রেলওয়ে, সেই রেলই হচ্ছে এটার ধরো রেল শিল্প, অন্য কোনো কোম্পানি এটা উৎপাদন করে না। তাহলে ওই আরো যদি যেমন ধরো সাপোজ আর মনে করলাম যে এই একটা সাপোজ এই মনে করো মাউস, আর কেউ মাউস উৎপাদন করে না, ধরো এই সিগমা কোম্পানি বা যে কোনো একটা কোম্পানি বললাম, এই কোম্পানি এই মাউসটা উৎপাদন করে, তাহলে ওর সমস্ত পণ্য ওর একটা কোম্পানির, ওই কোম্পানিটা কি তাহলে ফার্ম, ওই ফার্মটাই তখন শিল্প হয়ে যায়, কারণ আর কেউ নাই। তাহলে সহজ জিনিস হচ্ছে যে এক্ষেত্রে একচাটিয়া বাজারে যেহেতু একটি ফার্ম থাকে, সুতরাং ওই একটি ফার্ম মিলেই শিল্প তৈরি হয়।
এনটিসি কোথায়? ও এনটিসি কোথায়? আচ্ছা আচ্ছা, 365 রুপিয়া। আচ্ছা তোমাদের এটা কি আসে? এনটিসি কোথায়? ক্লিয়ার? ও যেটা এটা গেল আচ্ছা ক্লিয়ার। তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার কি হয়? পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটা পণ্য উৎপাদনের জন্য অনেকগুলো ফার্ম থাকে, ঠিক না? তাহলে নিষেধের প্রশ্নটা কি ছিল? স্যার এখানে পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য মানে কেন হয় সেটা? এই জন্যই তো পার্থক্য যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প হয়, তাহলে একটা শিল্প একটা ফার্ম না, যেমন একচাটিয়া হয়। তো এই জন্য এটার মধ্যে পার্থক্য ঘটে, কারণ সেটার মধ্যে শিল্পের মধ্যে অনেকগুলো ফার্ম থাকে। ঠিক আছে, এবার কি মানে বোঝা গেছে কিনা বিষয়টা? একচাটিয়া বাজারে একটা শিল্প, ওই শিল্পটাই ফার্ম, আর এক্ষেত্রে হচ্ছে অনেকগুলো শিল্প অনেকগুলো ফার্ম থাকে। সরি, একচাটিয়া বাজারে একটা ফার্ম থাকে আর ওই ফার্মটা মিলেই হয় শিল্প। আর এখানে অনেকগুলো তোমার ফার্ম থাকে, অনেকগুলো ফার্ম থাকে, এই জন্য ফার্মের কনসেপ্ট, অর্থাৎ ফার্ম হচ্ছে ছোট 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 কতগুলো বস্তু আর কতগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর শিল্প হচ্ছে ওই সবগুলো মিলে একটা, এই জন্য এখানে পার্থক্য ঘটে। আচ্ছা, এরপরে আর কি প্রশ্ন করবে বলো? বলো স্যার আমি একটা কোশ্চেন করব। বলো। স্যার এখানে যে বলছে যে প্লান্টের সমষ্টি হলো ফার্ম, তাহলে এখানে প্লান্ট কি কোনো কিছু সমন্বয়ে গঠিত হয় না প্লান্ট একাই গঠিত হয়? প্লান্ট একটা ইউনিট, একটা প্লান্টের সমন্বয় হয় ফার্ম। এই যে আমি বললাম যে বনফুলের কতগুলো উৎপাদন প্রতিষ্ঠান, সবগুলো মিলে হচ্ছে ফার্ম। পাঁচটা আঙ্গুর মিলে হচ্ছে হাত। এখন ধরো আবার 2 হাত মিলে হচ্ছে একটা দেহ। আরো যদি বেশি হইতো, এটা উদাহরণটা আরো বেশি হইলে তোমার ভালো হইতো। ঠিক আছে, তোমরা এগুলো করলে কনসেপ্ট গুলো আরো তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট আর কি প্রশ্ন করবে বলো? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার ফার্ম আর শিল্পের পার্থক্যের ভিতরে মুনাফাটা বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, এইটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে, জি স্যার আমি ওইটা বুঝি নাই। আচ্ছা এটা তোমাদের বোঝার কথা না, কেউই বোঝার কথা না, শুধু আপাতত এইটুকু জেনে রাখো আমাদের কাল কয়টা? 2টা, একটা স্বল্পকাল একটা দীর্ঘকাল। তো স্বল্পকালে ফার্ম আর স্বল্পকালে হচ্ছে, আর ফার্মকে মূলত একটা মানে স্বল্পকালীন ধারণাও হিসেবে ট্রিট করা যায়। আর শিল্প হচ্ছে একটা অনেকগুলো, যেহেতু অনেক দীর্ঘদিন ধরে একটা শিল্প থেকে। ফার্ম কেন স্বল্পকাল বলা যায়? যে একটা ফার্ম যদি কেউ, একটা ফার্ম স্বল্পকাল হইতে পারে, দীর্ঘ হইতে পারে। কোনো একটা ফার্ম এই উৎপাদিত মানে তৈরি হয়েছে, আবার সে বেরিস হয়ে গেছে। যেমন ধরো এই যে আমাদের পোশাক শিল্প একটা, কিন্তু এই ফার্ম না থাকুক আর একটা থাকবে, আর একটা না থাকুক আর একটা থাকবে, তাহলে পোশাক শিল্পের হচ্ছে লংজিভিটি বেশি, কিন্তু একটা ফার্মের লংজিভিটি বেশি হতে পারে আবার কম হতে পারে। তো ফার্ম হচ্ছে আবার স্বল্পকাল বলতে, যে স্বল্পকালে, খেয়াল করো, স্বল্পকালে ফার্ম তোমার স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি 3 অবস্থায় সম্মুখীন হতে পারে, যেটা আমরা সামনে আলাপ করব। আবার খেয়াল করো, স্বল্পকালে আমরা ওই মুনাফা নিয়ে গতকাল একটু বলছিলাম যে এটা স্বাভাবিক মুনাফা হতে পারে, অস্বাভাবিক মুনাফা হতে ক্ষতি হতে পারে, এই 3 অবস্থা হয় স্বল্পকালে। এটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে হতে পারে, আবার পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে হতে পারে। কিন্তু শিল্প একচাটিয়া বাজারের ক্ষেত্রে সে সবসময় অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অর্থাৎ সে সবসময় এটা বাড়তি লাভ করবে, কারণ সে দামকে নিয়ন্ত্রণ করতে পারে। আর পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম দীর্ঘকালে, শিল্প কি করে? দীর্ঘকালে সে স্বাভাবিক মুনাফা লাভ করে। কেন? এটার ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো একটা, যেমন ধরো পোশাক শিল্পের কথা বলি, পোশাক শিল্পে এই যে প্রথমে ধরো 1-2টা মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে পোশাক শিল্প চালু করছে, তখন বাকিরা দেখছে কি যে এই পোশাক শিল্পের মধ্যে লাভ বেশি, অস্বাভাবিক মুনাফা হচ্ছে, তখন তারা ইন করছে, এই ধরো এই উদ্যোক্তা ঢুকছে, সেই উদ্যোক্তা ঢুকছে, ঢোকার পরে দেখা গেছে এক সময় ওই স্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। তাহলে দেখো, যদি এখানে অস্বাভাবিক মুনাফার
অর্জিত হয় তাহলে নতুন করে সেখানে উদ্যোক্তা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই বাজারে ইন করে। কতক্ষণ পর্যন্ত ইন করবে? যতক্ষণ পর্যন্ত না তার স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। আবার যদি মনে করে কেউ ক্ষতিগ্রস্ত হলো, স্বল্পকালে ক্ষতিগ্রস্ত হইতেই পারে, তখন সে বাজার থেকে মানে বেরিয়ে যাবে। বাজার থেকে বেরিয়ে যাওয়ার পর্যায়ে আবার যারা ক্ষতি হবে তারা বেরিয়ে যাবে, এরকম করতে করতে একসময় সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তোমরা সহজ জিনিস যেটা মনে রাখবা যে ফার্ম একচাটিয়া হোক আর অনুভূতিত হোক, আমরা সামনে পড়বো, সবসময় তারা তোমার স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু শিল্প তোমার দীর্ঘকালে যদি ইচ্ছে মানে পুনঃপ্রতিযোগিতা হয় তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর যদি তোমার একচাটিয়া হয় তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। সম্ভবত এই কথাটাই এখানে লেখা ছিল নাকি? জি স্যার। ঠিক আছে, তারপর এটা করে নিও। আর কোনো প্রশ্ন আছে কিনা? লাইন এখন কেটে যাবে, প্রশ্ন থাকলে আরো রেডি করো। আর যদি তোমরা মনে করো যে আমি এটা কি নিয়ে ইন এভারেজ কিনা আলোচনা করবো কিনা, তাহলে কিন্তু আমি করতে পারি, কিন্তু সেটা দরকার আছে কিনা। আচ্ছা, এই লাইন কেটে গেলে আমি শুধু পার্থক্য নিয়ে একটু কথা বলবো। আমি সবাই আবার অ্যাড হবে, এখনই অ্যাড হও সবাই। ওকে, তাহলে দেখো যে সংজ্ঞার মধ্যে সমস্যা থাকার কথা না, ব্যবস্থাপনার মধ্যে সমস্যা থাকার কথা না। এখন প্রতিষ্ঠানের সংজ্ঞা, এটা কোথাও ফার্ম একটা হতে পারে, কোথাও একাধিক হতে পারে। ওই প্ল্যান্টের মধ্যে, এটার মধ্যে উৎপাদন এবং নীতি, এটার মধ্যে সমস্যা আছে কিনা দেখো। এটা হচ্ছে ফার্মের দাম এবং উৎপাদন নীতি ক্ষুদ্র হয়, এটা বিরোধ হয়। দাম নির্ধারণে ফার্মের কোনো প্রভাব নেই, শিল্পের প্রভাব আছে, এটা আমরা আগেই বলছিলাম, শিল্পের প্রভাব আছে। কিন্তু আবার ফার্মের প্রভাব আছে কখন? যদি একচাটিয়া বাজার হয়ে যায় তখন ফার্মের, কারণ ফার্ম তখন শিল্প হয়ে যায়, একচাটিয়া বাজারের ক্ষেত্রে প্রভাব আছে, ঠিক আছে, কিন্তু ইসে নাই। আচ্ছা, যোগান রেখা, এটার কি যোগান তুলনামূলক কম হয়, কারণ তো এটা তো ছোট জিনিস, ফার্ম তো ছোট ছোট, আর এটা হচ্ছে বিরল। এখন দেখো তোমরা এখানে চাহিদা রেখা, আমরা পুনঃপ্রতিযোগিতায় চাহিদা রেখা এরকম ভূমি অক্ষের সমান্তরাল হয়, আর তোমার এই যে এটার ক্ষেত্রে এরকম, অর্থাৎ ফার্মের ক্ষেত্রে সেটা নিম্নগামী হয়। আচ্ছা, এরপর হচ্ছে এইটাকে রেখাচিত্রে দেখাইছে। আর একচাটিয়া ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য নেই, কোনো প্রতিযোগিতার পার্থক্য আছে। মুনাফা নিয়ে আমি কথা বলছি, আর মনে হয় যে খুব একটা লাগে না। এখন তোমরা বলো, তোমাদের আমি বিভিন্ন প্রশ্নগুলো নিয়েছি, তোমাদের এখনো এই কনসেপ্টে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? একটা ছোট্ট একটা কনসেপ্ট, আমরা কিন্তু অনেক সময় নিয়েছি, তারপরে বলো যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি তারপর সেই দ্বিধাদ্বন্দ্ব সলভ করি, তারপর সামনে আগাই। নাহলে আমি এখনই সামনে যাচ্ছি, যাবো বলছি, কোনো কথা যেহেতু কও না, আমি সামনে যাচ্ছি। আচ্ছা, এরপর যে আমাদের যেটা আছে আলোচ্য বিষয়, এটা একটু খেয়াল করো। এখন এই আমরা সবচেয়ে মজার জিনিসগুলোর মধ্যে ঢুকতেছি ধীরে ধীরে, এটা বোঝার জিনিস, যেটাকে আমি বারবার বলতেছি, সামনে বারবার বোঝার জিনিস আছে। একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণের শর্তগুলি। প্রথমে তার আগে আমরা একটা কাজ করি, একজন উৎপাদক কি চায়? সে মুনাফা করতে চায় না নাকি? একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান সে কি চায়? সে মুনাফা করবে, এবং কতটুকু মানে মুনাফা সে মানে প্রত্যাশা করে? কথা কও। সর্বোচ্চ। সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ মুনাফা অর্জন করে, সর্বোচ্চ মুনাফা প্রত্যাশা করে, সর্বোচ্চ মুনাফা প্রত্যাশা করে। তো তার টার্গেটই থাকে সে সর্বোচ্চ মুনাফা লাভ করবে। তো মুনাফা যেখানে সর্বোচ্চ হয়ে যায় সেখানে সে ভারসাম্য লাভ করে, অর্থাৎ ওই জায়গাটা থেকে সে আর নড়তে চড়তে চায় না। তাহলে ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যেখানে এই যে পারস্পরিক, আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি যে পারস্পরিক বিপরীত শক্তি সম্পন্ন দুটা এই এমন এক অবস্থানে আসে যেখান থেকে কেউ আর নড়তে চায় না। তাই এখানেও আমরা কাজ করবো আয় এবং ব্যয় নিয়ে। আর উৎপাদকের ভারসাম্য যদি আমরা বলি, তাহলে উৎপাদক যেখানে মুনাফা সর্বোচ্চ পাবে সেখান থেকে আর নড়তে চাইবে না। তাহলে প্রথমেই আমরা তাহলে আসি যে মুনাফা জিনিসটা কি। তোমাদেরকে এটা আমরা কয়েকবার বলছি, কয়েকটা উদাহরণের মাধ্যমে বলছি, যে দেখো সেই উদাহরণটা আবার একটু দেই, পিছনে যাই, সমস্যা নাই। যে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে লাগলো 10 টাকা, ওই দ্রব্য বিক্রি করা হলো 12 টাকা,
এরকম করে আমি যে উদাহরণটা পিছনেও দিই যে 5টা গরু উৎপাদন করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আয় কত? 60। 60। ব্যয় কত? 50। 50। মুনাফা কত? 10 টাকা। তাহলে এই কনসেপ্ট গুলো তোমরা খুব ভালোই জানো এটা। তাহলে দেখো, তাহলে এই কথাটি আমরা বলতে পারি তাহলে মুনাফা ইকুয়াল টু কি? মুনাফাকে অর্থনীতিতে এই যে পাই দ্বারা সূচিত করা হয়, তাহলে পাই ইকুয়াল টু হচ্ছে টি আর মাইনাস টিসি। এটা আমি গতকাল আলোচনা করছি, এবং এই মুনাফার ধরন নিয়ে আমি আর কথা বলবো না। তাহলে এই যে মুনাফা সর্বোচ্চ করবে, সর্বোচ্চ করা মানে কি? সে স্বাভাবিক মুনাফায় যাবে না, সে ক্ষতির মধ্যে তো যাবেই না। ক্ষতির মধ্যে কি যাবে? ক্ষতিতে তো লস হয়, সেখানে যাবে না, সেটা তার টার্গেট থাকবে না। স্বাভাবিক মুনাফা আয় ব্যয় সমান করবে, সেও থাকবে না। তাহলে তার টার্গেট থাকবে কি? তার প্রথম টার্গেট হচ্ছে সে ব্যয়ের চেয়ে আয় বেশি করবে, নাকি তার যা ব্যয় হবে তার চেয়ে আয় বেশি করবে। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রথম লক্ষ্যই হচ্ছে যে টি আর গ্রেটার দ্যান টিসি, এবং এটাকে বলা হয় মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত। খেয়াল করো, প্রথম শর্ত, বা যেটাকে বলা হয় প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্ত, প্রাথমিক শর্ত, অথবা এটাও বলা হয় যে প্রয়োজনীয় শর্ত। 3 নামে একে প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত বা প্রথম শর্ত যেটা হচ্ছে টি এর গ্রেটার দ্যান টিসি। প্রথমে তার টার্গেট থাকবে সে আয়ের চেয়ে মানে ব্যয়ের চেয়ে আয় বেশি করবে। এখন আয় সে কতটুকু বেশি করবে? আয় বেশি হইলো, কেউ এখন 5 টাকাও আয় করতে পারে, মানে সরি আয়ের চেয়ে 5 টাকাও বেশি করতে পারে, 10 টাকাও বেশি করতে পারে, 20 টাকাও বেশি করতে পারে। তাহলে এই তিনটার মধ্যে সে কোনটা করবে? কথা বলো। স্যার যেটা সর্বোচ্চ সেটা। 20 টাকা করবে, তাহলে সর্বোচ্চ। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত বা যেটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত, এই শর্ত রইবে যে টি আর ও টিসির ব্যবধান সর্বোচ্চ। ঠিক আছে, ব্যবধান সর্বোচ্চ। শুধু সে পার্থক্য বেশি করলেই হবে না, যেখানে বেশি হবে সেখানে সে ভারসাম্য লাভ করবে। তাহলে সহজভাবে আমরা মোট হিসাবে আমরা বলতে পারি যে প্রথমে তার টার্গেট থাকবে, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যে টি আর গ্রেটার দ্যান টিসি, আর দ্বিতীয় শর্ত হচ্ছে টি আর এবং টিসির পার্থক্য সে সর্বোচ্চ করবে। এই পর্যন্ত তোমাদের কোনো কনসেপ্টে এই নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, বা নিজেদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? না স্যার। আচ্ছা, এখন আমরা দেখো তোমাদের বইতে কিন্তু নাই, আমি এখন যেটা দেখাবো সেটাকে আমি একটু টার্গেট করি, অর্থাৎ আমি আয় এবং ব্যয় রেখার মাধ্যমে এটা আমি দেখাবার চেষ্টা করি। আমরা জানি যদি আমরা যে বাজারে আসি, ধরো কোন বাজার প্রথম কথা বলবো, আমি প্রথমে পুরোপুরি যে বাজারে কথা বলি, আমার কি কি লাগবে? মুনাফা ইকুয়াল টু কি? টি আর মাইনাস টিসি না? তাহলে আমার টি আর লেখা লাগবে, টিসি লেখা লাগবে। পূর্ণ প্রতিযোগিতা বাজারে টি আর রেখা কেমন হয়? ঊর্ধ্বগামী। ভূমি অক্ষের সমান্তরাল। কেমন হয় টি আর রেখা? স্যার ঊর্ধ্বগামী হয়। ভূমি অক্ষের সমান্তরাল কইছে কেডা? তার গালে একটা সর মারো নিজেরটা নিজের। কন্টু তো অর্ণা কইছে মনে হয়, অর্ণার কন্টু অর্ণা বলছে। জি স্যার আমি বলছি। নিজের গালে নিজেরটা মারো, শব্দ হয়েছে না? না স্যার থাক। শব্দ হয়েছে, মারি তো নাই। তাহলে টি আর রেখা কেমন মারি হবে? নাই। টি আর রেখা কেমন হবে? ঊর্ধ্বগামী এবং মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী। তুমি যেটা বলছো সেটা হচ্ছে ইয়ার এর কথা বলছো, আমি কিন্তু ইয়ার এর কথা জিজ্ঞেস করি নাই। তাহলে টি আর রেখা হবে এই পূর্ণ প্রতিযোগিতা বাজারে টি আর রেখা। এটা কি আবার দেখাবার দরকার আছে? ওই যে এইমাত্র চার্ট দেখাইছিলাম যে টি আর হচ্ছে 10 20 30 40, শূন্য হইলে কোনো দ্রব্য বিক্রি করলো না, কোনো আয় নাই। আচ্ছা, এইবার অর্ণারে আমি একটা সংশোধন করার সুযোগ দিলাম। অর্ণা বলো তাহলে টিসি রেখার আকৃতি কেমন হয়? স্যার কি? টিসি আমার দুইটা লাগবে না, টি আর পাইলাম, এখন টিসি রেখার আকৃতি কেমন হবে?
স্যার টিসি রেখার আকৃতি এইটা কি ভূমিঅক্ষের সমান্তরাল হবে? ওরে মাই রিল্যাক্স গাইস, ওরে মাই দিয়ে টাইপ করো না কেউ। অন্য একজন বলো তো টিসি রেখার আকৃতি কেমন হয়? তৃতীয় চ্যাপ্টার এত সহজে ভুলে গেলা? এই এই নাদিরা কই, নাদিরা কও। স্যার মূল বিন্দু থেকে ওইটা প্রথমে অবতল হয় তারপরে উত্তল হয়। এটা কে বলছে? শুভা? জি স্যার সুহা বলছি। তাহলে শুভা যেটা বলছে সেটা হচ্ছে এইরকম। জি স্যার। আচ্ছা আমি বলছি শুভার এটা ভুল, কিন্তু সে লাইনে আছে, খাদে করছে। কেউ কি বলতে পারো এটা কেন ভুল? এই রেখাটার নাম কি রেখা? স্যার মূল বিন্দু হবে না, মানে তার উপর থেকে হবে। উপর থেকে হবে, এই যে আছে। তাহলে এটা কি বিন্দু? এটা কি রেখা? এই লুনা বলো, এটা তো উৎপাদন রেখা। এই লুনা বলো এটা কি রেখা? এটা কি রেখা? সব এই যে পিছনে পড়ে আসছে, পিছনেটা সব বালিশে পড়ে গেছে। উৎপাদন রেখা। আড়ুরি মারছিল উৎপাদন রেখা, আড়ুরি মারছিল উৎপাদন রেখা। স্যার এটা টিভি, এটা কি? টিভিসি রেখা। টিভিসি রেখা। এই ফেমা এতদিন কইছিল এটা হচ্ছে টিভিসি রেখা। এইবার ফেমা ঠিক মতো বলছে, এটা হচ্ছে টিভিসি রেখা। মৌরি কই? মৌরি নাই। আচ্ছা মিউট করে নাও, যাতে আজান শোনা যায়। সুহা মিউট করো। হ্যাঁ, এটা হচ্ছে টিভিসি রেখা। তাহলে টিভিসি রেখা টিসি রেখা কি হয়? টিসি রেখা হয় টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিএফসি রেখা কি? টিএফসি রেখা কেমন হয় ফিমা বলো? স্যার টিসি রেখা। টিভিসি 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 তো বললা। টিএফসি রেখা কেমন হয়? প্রথমটাই টিএফসি রেখা। টিএফসি রেখাও মানে ই হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে। গুড, ভূমি অক্ষের সমান্তরাল হবে টিএফসি। এখন কেউ একটু বলো তো তাহলে টিভিসি রেখা কেমন হবে? না সরি, টিসি রেখা কেমন হবে? স্যার টিসি রেখা হবে টিভিসি রেখার সমান্তরাল। স্যার টিএফসি রেখা থেকে এইরকম একটা রেখা হবে টিসি। তাহলে প্রথমে যেটা বলছো, প্রথমে এখন সুহা তুমি বলছো যে এটা তোমার কথা কি এখন ঠিক আছে? তোমার কথা ঠিক ছিল যে প্রথমে ভূমি অক্ষের দিকে অবতল পরে উত্তল হয়, এইটা হচ্ছে। কিন্তু কোন পয়েন্টটা তোমার ভুল ছিল বলো? স্যার ও তো মূলবিন্দু বলেছিল, কিন্তু মূলবিন্দু হবে না। মূলবিন্দু হবে না, মূলবিন্দুর উপর থেকে উঠবে। তাহলে এই রেখাটা এইখান থেকে উঠবে, খেয়াল করো। তাহলে আমি বলছিলাম যে ও লাইনে আছে কিন্তু খাদে পড়ছে। এই রেখাটা এইরকম হবে, এইটা টিআর রেখা, এইটা টিসি রেখা। ঠিক আছে? এটা মূলবিন্দু থেকে আর উঠবে না, সে মূলবিন্দুর উপর থেকে উঠবে। কিন্তু কনসেপ্ট শিখছিল বলছে। এখন দেখো তাহলে, এখন আবার খেয়াল করো, এই যে আমি যে এই মাত্র জিনিসটা দেখাইলাম, এটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি এবং সবাই করছো, সবাই বুঝছো। কিন্তু তারপর দেখো তোমরা কয়েকদিনের ব্যবধানে এটা ভুলে গেছো। আবার সমস্যা নাই, এটা দেখা হইলে আবার এখন যখন পড়ছে, এখন তোমার এটা মনে পড়ছে বা মনে পড়বে, এটাই অসুবিধা নাই। আচ্ছা এক্ষেত্রে তাহলে দেখো আমরা যেটা পাইলাম, তাহলে আমরা টিআর রেখা পাইলাম আর টিসি রেখা পাইলাম। এখন তাহলে প্রথম দেখো, এই যে এই অংশ কি, এই প্রথম শর্ত কি পালিত হয়েছে? এই অংশে প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল টি আর গ্রেটার দ্যান টিসি। এই অংশ কি টি আর গ্রেটার দ্যান টিসি হয়েছে? কথা মানে এটা না স্যার। ওই অংশে কি? না স্যার, ওই অংশে হয় নাই। ওই অংশে আরো একটা স্পষ্ট আছে যে এখানে টিসি রেখার উপরে টি আর রেখা অবস্থান করবে, কিন্তু এখানে টিসি রেখা উপরে অবস্থান করছে, এই অংশ পালিত হয় নাই। তাহলে প্রথম শর্ত পালিত হয়েছে এই অংশটার মধ্যে। এখন এই অংশের মধ্যে কোথায় সে ভারসাম্য লাভ করবে, কোথায় সে খেয়াল করবে? ভালো করে খেয়াল করো। তাহলে এখানেও সে মনোপার্জন করতে পারে, এখানেও করতে পারে, এখানেও করতে পারে, সব বিন্দুতে করতে পারে, পারে না? কিন্তু
এইখানে যা করে তার চেয়ে এইখানে বেশি করে, এইখানে বেশি করে, এইখানে বেশি করে, আবার ধীরে ধীরে কমে যায়। তাহলে কোন অংশের পর্যাপ্ত শর্তটা তাহলে কি ছিল? টি আর ও টিসি ব্যবধান সর্বোচ্চ হবে। তাহলে এক্ষেত্রে যেই দেখো এক্ষেত্রে ব্যবধান সর্বোচ্চ করার একটা সুন্দর একটা সিস্টেম আছে, এটা সম্ভবত রণজিতের বইতে আছে, অন্য বইতে নাই। যে এই ক্ষেত্রে একটা তুমি আঁকবা, এখানে সমান্তরাল একটা এটা না হয়তো হইবে এমন গুরুত্বপূর্ণ না, যে এখানে একটা সমান্তরাল রেখা আঁকলে সেই রেখাটা অর্থাৎ এই জায়গাটা সমান্তরাল রেখা আঁকবা, যেই বিন্দুতে যাবে সেই বিন্দুতে সর্বোচ্চ হবে। এটা যদি না হয় তাহলে আনুমানিক তুমি বলে দেবা যে লম্ব দূরত্ব তোমার এই বোর্ডে ল্যাপটপ আমার মানে রেখা কিন্তু সোজাই আছে, এই ল্যাপটপ সেটিংস এর কারণে রেখা ই দেখায় মানে বাঁকা দেখায়, কিন্তু আসলে আমার রেখা সহজ আছে। এইভাবে যদি দেখো তাহলে সহজ আছে, মানে সোজাই আছে। তাহলে সহজ কথা হচ্ছে যেই জায়গায় এই যে লম্ব দূরত্ব সর্বোচ্চ হবে সেইখানে সে ভারসাম্য লাভ করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা গেল কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতা বাজার। এখন আমরা একচাটিয়া বাজারের ক্ষেত্রে আসি। তাহলে একচাটিয়া বাজারে কি হবে? রেখা বাঁকা দেখা, আমি নিজেই বাঁকা দিই। আচ্ছা, তাহলে একচাটিয়া বাজারে না টিয়া রেখা কেমন হয়? স্যার ভূমি অক্ষের সমান্তরাল। পাইছে কে স্যার ঊর্ধ্বগামী বক্ররেখা মানে ভূমি অক্ষ অবতল। অবতল আকৃতি হয়, এইটা হচ্ছে তাহলে টিয়া রেখা। স্কোয়ারটারে মারলে এক দেশে কাছে থাকলে লাগিয়ে দিতে যেতে পারে। ঠিক আছে, এইরকম মনে পড়ে একচাটিয়া বাজারে ভূমি অক্ষের সমান্তরাল কইছিল কে? স্যার কে কইছিল ভূমি অক্ষের সমান্তরাল? স্যার আমি ভুলে বলছিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্যার আমি শুধু আর টিসি রেখা কেমন হয়? সব টিসি এক, সব ব্যয় রেখা কি হয়? বাজার ভেদে শুধু টিআর রেখার পার্থক্য ঘটে, কিন্তু ব্যয় রেখা সবই এক হয়। তাহলে ওই ব্যয় রেখা এটা এইরকমই হয়, এইরকমই হয়, এইরকমই হয়। তাহলে এটা হচ্ছে টিসি আর এই হচ্ছে টিআর। তাহলে দেখো কোন এটা হচ্ছে এই জনের মধ্যে প্রাথমিক শর্ত পালিত হয়, আর ধরো এখানে এর ব্যবধান সর্বোচ্চ হয়। তাহলে এইটা নিয়ে আর আমি কথা বললাম না, একদম সিম্পল জিনিস। আমি তোমাদেরকে আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো অর্থাৎ এমসিএমআর এর কথা, অর্থাৎ এটা আমি মুনাফা সর্বোচ্চকরণের অর্থাৎ সনাতন পদ্ধতি, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতি, মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলছি। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই অংশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ, আমি বলি এই ক্লাসের মধ্যে। এবং তোমরা আমি শিওর দিয়ে বলতে পারি যদি অ্যাটেনটিভ থাকো, মনোযোগী থাকো, তাহলে তোমরা খুব এই চ্যাপ্টারটা সামনের কয়েকটা অংশ তোমরা খুব মানে পাবা, পড়ে তৃপ্তি পাবে এবং ভালো লাগবে যদি অ্যাটেনটিভ হও। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।